একদিকে পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে একটা দেশকে কোণঠাসা করতে চায়, প্রযুক্তি, অর্থনীতি, এমনকি ঔষধের পথও বন্ধ করে দিতে চায়। আর অন্যদিকে সেই দেশটা যদি মাথা উঁচু করে বলে আমি নিজের পায়ে দাঁড়াবো, তখন তা শুধুই একটা রাষ্ট্র থাকে না, হয়ে ওঠে একটা আদর্শ। আর সেই আদর্শের নাম ইরান। বদলে যাওয়া ইরান, ড্রোনের ডানা মেলে নতুন ইতিহাস। 4 দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার এক কঠিন উপহাসের শিকার এই দেশটি, অথচ আজ তারা এমন এক সামরিক প্রযুক্তিতে নিজেদের শক্তিশালী করেছে যা কেবল মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। সেই প্রযুক্তির নাম ড্রোন। এর নিয়ন্ত্রণ এখন আর শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হাতে নেই। ইরান এখন নিজস্ব গবেষণা, উদ্ভাবন আর অদম্য সাহস দিয়ে এক নতুন যুগে প্রবেশ করেছে। ইরানের ড্রোন তৈরির যাত্রা শুরু হয়েছিল বেশ সাদামাটা কিছু নজরদারি ড্রোন দিয়ে, কিন্তু ধাপে ধাপে তারা এমন উচ্চতায় পৌঁছেছে যেখানে তারা এখন নিজেরাই তৈরি করছে দূরপাল্লার এআই নিয়ন্ত্রিত কমব্যাট ড্রোন। শাহেদ 129, মহাজের 6, আবাবিল, এই নামগুলো এখন সারা বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের মুখে মুখে। কারণ এই ড্রোনগুলো শুধু যুদ্ধের জন্য নয়, নজরদারি, সাইবার গোয়েন্দাগিরি এবং কৌশলগত গভীরতায়ও অসাধারণ। কম খরচে আকাশ শাসন, শাহেদ 136-এর বিষয়। ভাবুন তো, একটা ছোট কম দামি ড্রোন বিশ্বের বড় বড় সামরিক শক্তির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, শাহেদ 136 এমনই এক ড্রোন। এর নকশা এমনভাবে করা হয়েছে যে এটি রাডার ফাঁকি দিতে পারে, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, এবং এটি তৈরি করতে খরচও অনেক কম। যখন পশ্চিমা দেশগুলো কোটি কোটি ডলার খরচ করে অত্যাধুনিক অস্ত্র বানাচ্ছে, ইরান দেখিয়ে দিচ্ছে কম খরচেও দৃঢ় মনোবল আর বুদ্ধিদীপ্ত নকশার মাধ্যমে আকাশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা যায়। শুধু তাই নয়, ইরানের ড্রোন শক্তিকে আরও শক্তিশালী করেছে তাদের নতুন প্রজন্মের ড্রোনগুলো, যেমন শাহেদ 149 গাজা, যা টানা 35 ঘন্টা উড়তে পারে এবং 13টি বোমা ও মিসাইল বহন করতে সক্ষম। এই ড্রোনটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত MQ-9 রিপারের সঙ্গে তুলনীয়। আছে কারার নামের একটি জেট চালিত ড্রোন, যা ঘন্টায় 900 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং মাঝারি পাল্লার ক্রুজ মিসাইল বহন করতে পারে। এমনকি ইরানের নতুন ড্রোনগুলোতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও যুক্ত করা হয়েছে, যা শত্রুপক্ষের রাডার ও যোগাযোগ ব্যবস্থায় বিভ্রান্তি তৈরি করতে পারে। ড্রোন কূটনীতি, এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণ। ইরানের ড্রোন প্রযুক্তি কেবল যুদ্ধের মাঠে ব্যবহারের জন্য নয়, এটি এক ধরনের ভূ রাজনৈতিক বার্তা। তারা বলতে চাইছে, আমরা নিজেদেরটা নিজেরাই তৈরি করব, কারো দয়া চাইব না। আর যদি কেউ আমাদের ঘিরে ফেলতে চায়, তাহলে আকাশ থেকে আমরা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলব। এই ড্রোন প্রযুক্তি তেহরানের প্রতিরোধের প্রতীক। যখন মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ পশ্চিমা সামরিক শিল্পের ওপর নির্ভরশীল, তখন ইরান দেখিয়েছে নিজেদের প্রযুক্তি ব্যবহার করেও শক্তিশালী হওয়া সম্ভব। তারা শুধু নিজেদের জন্য ড্রোন তৈরি করছে না, রপ্তানিও করছে। সিরিয়া, লেবানন, ইরাক এবং এমনকি আফ্রিকার কিছু দেশও এখন ইরানের ড্রোনের কার্যকারিতা দেখে আগ্রহী। এটি এক নতুন ধরনের ড্রোন ডিপ্লোম্যাসি, যা কম খরচের প্রযুক্তির মাধ্যমে বন্ধুত্ব, প্রতিরোধ এবং সম্মিলিত আত্মরক্ষার এক নতুন অধ্যায় তৈরি করছে। অনেকেই এই ড্রোনগুলোকে সস্তার সন্ত্রাস বলছে, কিন্তু প্রশ্ন হলো, কার জন্য সন্ত্রাস? যারা আকাশে নিজেদের একচেটিয়া আধিপত্য চায়, যারা মনে করে প্রতিরোধ করা মানেই অপরাধ, তাদের চোখে অবশ্যই ইরান এক সমস্যার নাম। কিন্তু যারা বিশ্বে শক্তির ভারসাম্য দেখাতে চায়, যারা চায় প্রতিটি জাতির নিজস্ব অস্তিত্ব ও নিরাপত্তা নিশ্চিত হোক, তাদের কাছে ইরান এক সাহসী অনুপ্রেরণা। ইরানের এই সামরিক সক্ষমতা কোনো আগ্রাসন নয়, এটি তাদের প্রতিরক্ষার জন্য। এটি বিশ্বকে জানিয়ে দিচ্ছে, আমরা অস্তিত্বের লড়াইয়ে হার মানব না। ইরান নিজেদের অবস্থান থেকে বলছে, এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের একটি উত্তর, প্রতিরোধ। আর সেই প্রতিরোধে আজ তাদের সবচেয়ে নির্ভরযোগ্য হাতিয়ার হলো ড্রোন। বিশ্ব যখন যেদিকে যাচ্ছে, তাতে যুদ্ধ কেবল মাটির ওপর হবে না, হবে তথ্য দিয়ে, প্রযুক্তি দিয়ে, মনস্তত্ত্ব দিয়ে। ইরান এই বাস্তবতা বুঝতে পেরেছে এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করেছে। তাদের ড্রোন কর্মসূচি এখন আর কোনো গোপন প্রকল্প নয়,
এটি বিশ্বকে দেখিয়ে দেওয়ার একটি স্পষ্ট সংকেত যে আত্মনির্ভরশীলতা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তি প্রযুক্তির মাধ্যমেই সম্ভব। শত্রুর ঘুম কেড়ে নিচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধ হলে ক্ষতি হবে ধারণার থেকেও বহুগুণ বেশি। ইরানের শত্রুদের জন্য সময়টা ভালো যাচ্ছে না, কারণ ইরান জেগে উঠেছে, আর জেগে ওঠা মানেই শত্রুর কপালে দুঃস্বপ্নের কালো মেঘ। ইসরায়েল হোক কিংবা যুক্তরাষ্ট্র, যারা ইরানকে থামিয়ে দিতে চায় তাদের উদ্দেশ্যেই তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তার কণ্ঠে ছিল না শুধু হুঁশিয়ারি, ছিল আগুনের ঝলক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি কেউ ইরানের দিকে চোখ তুলে তাকায় তবে ফল হবে প্রত্যাশার চেয়েও বহুগুণ বেশি ভয়াবহ। আর এই ভয়াবহ ফল নিশ্চিত করতে ইরান প্রস্তুত করেছে এমন এক ঢাল যা আকাশেই গুঁড়িয়ে দিতে পারবে শত্রুর সমস্ত আগ্রাসন। নাম তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রতিরক্ষা এখন আগের মতো নয়, এটি এখন ইরানের অন্যতম প্রধান হাতিয়ার। মেজর জেনারেল বাঘেরির ভাষায়, গত বছরের তুলনায় 5 গুণ বাড়ানো হয়েছে নজরদারির রাডার এবং শনাক্তকরণ প্রযুক্তি। উন্নত করা হয়েছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও। 2 থেকে 3 গুণ বেশি কার্যকর এখন এই প্রযুক্তি। তাসনিম নিউজ এজেন্সির মতে 19 মে ইরানের এই ঘোষণা নতুন করে কাঁপন তুলেছে পশ্চিমা শিবিরে। কারণ ইরান শুধু মুখে বলছে না, কাজেও দেখাচ্ছে। ইরানের বাজেট বরাদ্দ বেড়েছে কয়েক গুণ। আকাশ সীমা রাখা হচ্ছে 24 ঘন্টা নজরদারিতে। কোনো বহিরাগত যদি সামান্যতম ঢুকেও পড়ে তার পরিণতি হবে ভয়াবহ। আর এই ভয়াবহতা নিশ্চিত করতে ইরান তৈরি করেছে এক বিস্ময়, বাভার 373। নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের গর্ব। খাতাম আল আম্বিয়া যৌথ বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফারহের ভাষায়, এই প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্বের যে কোনো আধুনিক সিস্টেমকেও হার মানাবে। এটি একই সাথে 7টি লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে পারে। যুদ্ধক্ষেত্রে একসাথে একাধিক হামলা মোকাবিলা করার ক্ষেত্রে এটি ইরানকে দিয়েছে এক অপ্রতিরোধ্য শক্তি। এদিকে কৌশলগতভাবে রাশিয়ার সাথে হাত মিলিয়েছে তেহরান। শুধু হাত নয়, অস্ত্রের সরবরাহও শুরু হয়েছে। রাশিয়ার তৈরি Su-35 যুদ্ধ বিমান এখন যুক্ত হয়েছে ইরানের বহরে। এই যুদ্ধ বিমান যেন এক অশনি সংকেত। 2400 কিলোমিটার গতিতে উড়ে যেতে পারে, এমনকি 3600 কিলোমিটার দূর থেকেও নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এই খবরেই অস্থির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ তিনি জানেন, একবার যদি ইরান রণক্ষেত্রে নামে তবে 1 মিনিটেই তাদের সামরিক ঘাঁটিগুলো ধুলায় মিশে যাবে। পশ্চিমারা যখন আকাশে আধিপত্যের স্বপ্ন দেখে তখন ইরান বলে, আমাদের আকাশে ভিনদেশি ডানার ঠাঁই নেই। যুদ্ধ যদি এসেও পড়ে ইরান প্রস্তুত। শুধু প্রতিরক্ষা নয়, এখন আক্রমণেও সমান পারদর্শী। এই প্রস্তুতি নিছক কোনো চিৎকার নয়, বরং এক নীরব বজ্রপাত। এখন প্রশ্ন নয়, সময়ের অপেক্ষা। কে আগে ছুঁয়ে দেবে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিপাক? কারণ তেহরানের আকাশ এখন শুধু শান্ত নয়, তা হয়ে উঠেছে শত্রুদের জন্য এক নিষিদ্ধ অঞ্চল। সতর্ক বার্তা নয়, এটি এক চূড়ান্ত ঘোষণা। ইরান প্রস্তুত। শত্রু যদি এগোয়, সে পূর্বে আগুনে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশের নিচে নতুন এক নাটকের মঞ্চ প্রস্তুত হচ্ছে। ইরানের রাজনৈতিক দাবার চালে মার্কিন যুক্তরাষ্ট্র কি এবার রণনীতির ভুল চাল দিয়েছে? ট্রাম্পের হুমকির বিপরীতে ইরানের জবাব যেন মরুর ঝড়ের মতো প্রবল, অপ্রতিরোধ্য। ইরানের রণকৌশল যেন নতুন এক মাত্রা পেল। 3টি উপসাগরীয় দ্বীপ, গ্রেটার টুন, লেজার টুন এবং আবু মুসা, এই 3 সেতুবন্ধনে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা কাঁপিয়ে দিল বিশ্ব রাজনীতি। স্পুটনিক জানিয়েছে, এই ব্যবস্থা মোতায়েনের ফলে ইরান পুরো পূর্ব উপসাগরে আকাশ এবং উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। আমরা 600 কিলোমিটারের মধ্যে শত্রুর ঘাঁটি, জাহাজ এবং অস্ত্রাগার ধ্বংস করতে সক্ষম, গর্জে উঠলেন IRGC নৌবাহিনীর প্রধান তাংসিরি। তার কণ্ঠস্বরে দৃঢ়তা, প্রত্যয়। কূটনৈতিক আলোচনার ঘেরাটোপ ভেদ করে ইরান যেন যুদ্ধক্ষেত্রেই তাদের বক্তব্য পেশ করতে চাইছে।
প্রতিবেদনে বলা হয়েছে ইরান বাবার 373S300 খোরদাদ 15 অথবা কাদের সিস্টেমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। সাথে রয়েছে আবু মাহদি এবং খালিজ ফার্সের মতো ভয়ঙ্কর জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। 1971 সাল থেকে এই দ্বীপগুলোর মালিকানা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাবি থাকলেও ইরান এখানে তাদের উপস্থিতি আরও মজবুত করে তুলেছে। 2024 সালের সেপ্টেম্বরে IRGC ঘোষণা করেছিল তারা দ্বীপগুলোর প্রতিরক্ষা আরও সম্প্রসারিত করবে। এখন তা বাস্তবে রূপ নিল। এই নাটকীয় পদক্ষেপ এমন এক সময় এলো যখন ইয়েমেনের বিদ্রোহীদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘর্ষ নতুন পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটনের অবিরাম হামলার পরও ইয়েমেনের সামরিক বাহিনী নত হয়নি, বরং আরও দুঃসাহসী হয়ে তারা ইসরায়েলের ওপর নতুন করে আক্রমণ শুরু করেছে। এরই মধ্যে ট্রাম্প ইরানকে পারমাণবিক আলোচনার জন্য চাপ দিতে চিঠি পাঠিয়েছেন। ইরানের প্রতিক্রিয়া ছিল দ্ব্যর্থহীন। তারা এই চিঠিকে হুমকি হিসেবে দেখলেও এর মধ্যে কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত পেয়েছে। হুমকি আমাদের কোথাও নিয়ে যাবে না, জানিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। তার কণ্ঠে ছিল একরকম বিদ্রুপ, একরকম দৃঢ় প্রত্যয়। যদি তারা কোনো ধ্বংসাত্মক কিছু করতে চায় তবে তাদের কঠোর চড় খেতে হবে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত অবশ্য চেষ্টা করেছেন উত্তেজনা প্রশমিত করতে। তিনি দাবি করেছেন এই চিঠি ছিল ইরানের প্রতি আস্থা স্থাপনের একটি প্রচেষ্টা, হুমকি নয়। কিন্তু মধ্যপ্রাচ্যের বাতাস বলছে অন্য কথা। এখানে বিশ্বাস অর্জনের জন্য শুধু কথার নয়, শক্তিরও প্রয়োজন। আর ইরান সেই বার্তা স্পষ্ট করে দিয়েছে। তাদের শক্তির ছায়া 600 কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত। এই নতুন কৌশল কি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে ব্যাহত করবে? সংযুক্ত আরব আমিরাত কি এবার এই দ্বীপপুঞ্জ নিয়ে নতুন করে কূটনৈতিক লড়াই শুরু করবে? সিনেমার মতো এক নাটকীয় মঞ্চ, পৃথিবীর কাঁপন ধরানো এক দ্বন্দ্বের মঞ্চ প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি নায়ক না নীরব পর্যবেক্ষক? তার উপস্থিতি কি ঘটনার মোড় ঘোরাবে নাকি আগুনে ঘি ঢালবে? প্রশ্নগুলো বাতাসে ভাসছে, উত্তপ্ত রাজনীতির অলিন্দে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য যুদ্ধে কি ভ্লাদিমির পুতিনের গ্র্যান্ড এন্ট্রি? এ যেন এক ধ্রুপদী দ্বন্দ্ব। একদিকে যুক্তরাষ্ট্র, যার চোখে ইরান একটি পারমাণবিক হুমকি, অন্যদিকে রাশিয়া, যে চায় না মধ্যপ্রাচ্যের মানচিত্রে আরেকটি অগ্নিগর্ভ অধ্যায় যুক্ত হোক। ভয়েস অফ মস্কো এবার যেন সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, থামো, যুদ্ধের দামামা বাজিও না, পরিণতি হবে বিপর্যয়কর। ইরানে আক্রমণ করো না, নয়তো আমেরিকার প্রতি রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। একদিক থেকে ইউক্রেন যুদ্ধের কুঞ্চিত ভ্রু, অন্যদিকে মধ্যপ্রাচ্যে নতুন সংকট। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান টানাপোড়েন আরও তীব্র রূপ নিচ্ছে। এই মুহূর্তে রাশিয়ার জন্য এটি কেবল একটি কূটনৈতিক বার্তা নয়, বরং ক্ষমতার মঞ্চে একটি শক্ত অবস্থান প্রতিষ্ঠার কৌশল। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে? রাশিয়া আমেরিকার বিরুদ্ধে কি নতুন ফ্রন্ট খুলবে? আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে বিপর্যয়কর পরিণতির বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, ইরানের ওপর যে কোনো আক্রমণ সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এবং উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বোমা হামলার হুমকি দেওয়ার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মার্কিন হুমকিকে অনুপযুক্ত বলে সমালোচনা করেছেন। রিয়াবকভ বলেছেন, ওয়াশিংটন আলটিমেটামের মাধ্যমে তেহরানের উপর তার ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। হুমকির কথা শোনা যাচ্ছে, আলটিমেটামও শোনা যাচ্ছে। আমরা এই ধরনের পদ্ধতিগুলোকে অনুপযুক্ত বলে মনে করি। আমরা তাদের নিন্দা করি এবং আমরা মনে করি এটি ইরানের উপর নিজস্ব ইচ্ছা চাপিয়ে দেওয়ার একটি উপায়। যদিও এখনও সময় আছে, যুক্তিসঙ্গত ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করার জন্য আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করা উচিত। ওয়াশিংটন, তেহরান এবং যারা এতে আগ্রহী তাদের সকলকে তারা ভালো পরিষেবা প্রদান করতে প্রস্তুত রাশিয়া। ট্রাম্প বলেছেন যে ইরান যদি একমত না হয় তাহলে তারা অভূতপূর্ব সামরিক পদক্ষেপের মুখোমুখি হবে। আমেরিকা ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসেছে, তেহরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান বলেছে যে তার পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে। ট্রাম্প বারবার ইরানকে সতর্ক করে দিয়েছেন যে তারা যদি তা মেনে না নেয় তবে তার কঠোর পরিণতি হবে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করেছে, যা ইরান দৃঢ়ভাবে অস্বীকার করে। ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আমেরিকা এই অঞ্চলে B-2 বোমারু বিমান মোতায়েন করেছে। মস্কোর আশঙ্কা, মার্কিন হামলা অন্যান্য দেশগুলোকে জড়িত করে আরও বিস্তৃত সংঘাতের সূত্রপাত করতে পারে।
আকাশের গর্জন, মরুভূমির প্রতিধ্বনি, আরব ভূমিতে যেন বাজতে চলেছে যুদ্ধের সুর। মার্কিন ইরান সংঘর্ষ কি এখনই হতে পারে? ইতিহাসের পাতায় আরেকটি নাটকীয় অধ্যায় যোগ হতে চলেছে কি? এই মুহূর্তে তেহরান তার এক বিশাল বিস্ময়ের ঝাঁপি খুলে দিয়েছে। চমকে উঠেছে গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বোমারু বিমান মোতায়েনের নির্দেশ দেন, তখন ইরান তার জবাব দিতে দেরি করেনি। এক চুপি চুপি কিন্তু ঐতিহাসিক মুহূর্তে তারা রাডার স্থাপন করে ফেলেছে। আর ঠিক সেই সময়ে ক্যামেরায় ধরা পড়ে ভয়ঙ্কর দৃশ্য। IRGC পারস্য উপসাগর এবং তাবরিজের কাছে গাদির রাডার সিস্টেম বসিয়ে দিয়েছে। এ যেন তলোয়ার আর ঢালের মুখোমুখি অবস্থা। একদিকে ট্রাম্পের শ্বাসরোধকারী হুমকি, অন্যদিকে তেহরানের নিঃশব্দ প্রস্তুতি। আসন্ন যুদ্ধের পূর্বাভাস যেন ঘনিয়ে আসছে। বুলগেরিয়ান military.com রিপোর্ট করছে, সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানি সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গুগল ম্যাপ ও গুগল আর্থের স্যাটেলাইট ছবি বলছে তাবরিজ এবং উপসাগরীয় উপকূলে গাদির সিস্টেম স্থাপন নিশ্চিত। এই গাদির রাডার শুধু প্রযুক্তি নয়, ইরানের আত্মরক্ষার প্রতীক। স্টিলথ যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, এমনকি ছোট UAV কিছুই গোপন থাকে না এর চোখ থেকে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে 1100 কিলোমিটার দূর থেকে, আর বিমান 600 কিলোমিটার দূরের শব্দও শুনতে পায় এই দানবীয় রাডার। আর উচ্চতা 300 কিলোমিটার পর্যন্ত নজরে রাখে প্রতিটি সম্ভাব্য আক্রমণ। ইলেকট্রনিক যুদ্ধ। IRGC বলে, আমাদের রাডার সহজে ভাঙে না, হারায় না সংকেত, তাকে পরাজিত করা কঠিন। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর যেন এক বিন্দুতে। তেহরানের শির দাঁড়া যেন আরও শক্ত হয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইরান যেভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, তাতে মাথা ব্যথা বেড়েছে ওয়াশিংটন এবং তেল আবিব, দুই শক্তিধর রাজধানীতেই। এই নাটকের পটভূমিতে নতুন মোড়। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে 6টি B-2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটিতে, যেখান থেকে কয়েক মিনিটেই ইরান বা ইয়েমেনে বোমা বর্ষণ সম্ভব। আরও জানা গেছে, C-17 কার্গো বিমানের বিশাল বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানি স্থাপনায় আঘাত আসবে। এই মুহূর্তে যেন টাইমার শুরু হয়ে গেছে। একটা ভুল বোতাম চাপলেই ধ্বংসের সুর বাজবে। আর যদি সংঘর্ষ বাঁধে, তবে তা শুধু দুই দেশের নয়, গোটা অঞ্চলের ভাগ্যকে নাড়িয়ে দেবে। এ যেন এক মহারণের প্রতীক্ষা। এক পাশে আমেরিকার প্রযুক্তি ও আগ্রাসন, অন্য পাশে তেহরানের গর্ব আর প্রতিরোধ। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে আরেকবার দাউ দাউ আগুনের ছায়া, নাকি শেষ মুহূর্তে আসবে কূটনীতির করুণাময় হাত? শুধু সময় বলে দেবে যুদ্ধের এই খেলা শেষ পর্যন্ত কার ঘরে তুলে দেবে বিজয়ের পতাকা। রাতের স্তব্ধতায় এক অজানা আগুনের আগমনী সুর বাজে। মরুপ্রান্তরে নিঃশব্দে শ্বাস ফেলে ইতিহাস। আর এক অবোধ প্রতিজ্ঞায় উদিত হয় তেহরান। এখানে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে আসীন এক শীর্ষ কর্মকর্তা উচ্চারণ করলেন এমন শব্দ, যা ভবিষ্যতের শিরা উপশিরায় রক্তের মতো প্রবাহিত হবে। মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি নিঃশব্দ দৃঢ়তার প্রতীক। তিনি বললেন, ইরান যুদ্ধ শুরু করবে না, না, আগুন জ্বালানোর অভিপ্রায় নয় আমাদের। কিন্তু হে আক্রমণকারী, তুমি যদি চুপি চুপি আগুনে ঢেলে দাও আমাদের মাটিতে, তবে তার উত্তরে আসবে ঝড়। দহন হবে তীব্র, প্রতিক্রিয়া হবে অনিবার্য। তিনি ঘোষণা করলেন, ইরানের কৌশল স্বপ্ন দেখার, স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার, নিজের স্বার্থ রক্ষায় অটল থাকা, প্রতিটি পদক্ষেপে সাবলীল অগ্রযাত্রা নিশ্চিত করা, এই তার রাষ্ট্র দর্শনের ভিত্তি। তার এই ঘোষণায় ধ্বনিত হলো এক বেদনাঘন সত্য, ইরান যুদ্ধ চায় না, তবে দমন পীড়নের বিরুদ্ধে মাথা নত করবে না। ইরানের প্রতি ট্রাম্পের 12 মার্চের চিঠি সম্পর্কে শীর্ষ জেনারেল উল্লেখ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কাছ থেকে উপযুক্ত প্রতিক্রিয়া পেয়েছেন। তিনি বলেন, ইরানের প্রতিক্রিয়া এই নীতির উপর ভিত্তি করে তৈরি যে ইরান যুদ্ধের প্ররোচনাকারী নয়, বরং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে। জেনারেল বাকেরি পুনর্ব্যক্ত করেছেন যে ইরান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, পারমাণবিক অস্ত্র চাইছে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় অংশ নেবে না। তবে নেতার প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে যে অতীতের আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে অবিশ্বস্ত এবং অবিশ্বস্ত পক্ষ ছিল এবং আমেরিকার ওপর কোনো আস্থা অবশিষ্ট নেই।
তিনি উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্রের একমাত্র কৌশল হলো তার স্বার্থ রক্ষা করা, অগ্রগতি অনুসরণ করা এবং তার কাঙ্ক্ষিত দিগন্তের দিকে এগিয়ে যাওয়া। জেনারেল বাকেরি শত্রুর দুর্বলতার দিকেও ইঙ্গিত করে বলেছেন যে ট্রু প্রমিস অপারেশনের মাধ্যমে ইরান ইসরায়েলি সরকারের ক্ষমতা এবং দুর্বলতাগুলির পুরোপুরি পরীক্ষা করেছে। আমরা অতীতের অভিজ্ঞতা, আমাদের শক্তি এবং দুর্বলতাগুলির বিশ্লেষণ এবং নেতার নির্দেশের উপর ভিত্তি করে সশস্ত্র বাহিনীর জন্য পরিকল্পনা সাবধানে প্রণয়ন করেছি, তিনি আরও যোগ করেন। বাকেরি গাজা উপত্যকা ইসরায়েলি অপরাধ এবং বর্বরতার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির নীরবতা এবং দ্বিমুখী নীতির নিন্দা করেছেন। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলির দৃঢ় সমর্থনে ইহুদিবাদী সরকার কর্তৃক গাজা ও লেবাননের নিরীহ মানুষ হত্যা এবং তাদের ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রয়েছে। তিনি বলেন, এ এক যুদ্ধের প্রাক্কাল। মাঠে এখনো বাঁশি বাজেনি, কিন্তু খেলোয়াড়েরা প্রস্তুত। তেহরান যেন বলছে, আমরা শুরু করব না, কিন্তু যদি শুরু করো তুমি, তবে শেষটা লিখবই আগুন, আর সাক্ষী থাকবে ইতিহাস।